প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব, পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। সংসদে প্রধানমন্ত্রী অতীত নিয়ে বেশি না ঘেটে ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়ার আহ্বান। শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার রাজনৈতিক স্ট্যান্ডবাজি, সাহস থাকলে ফিরে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলার আহ্বান চিফ প্রসিকিউটরের। উজানের ঢল ও বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। লালমনিরহাট কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, থেমে নেই ভাঙন, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। নিউমোনিয়া সহ নানা জটিলতা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। শহীদ মিনারে কাল সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন। এবং হেক্সা মিশনে ব্রাজিলের প্রথম বাধা এশিয়ান পাওয়ার হাউস জাপান। নেইমার ভিনিদের ম্যাজিকের অপেক্ষায় সমর্থকরা। কাউন্টার অ্যাটাকে চমক দিতে চায় ব্লু সামুরাই। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। এটিকে ধরে রাখা, ধরে উপরের দিকে নিয়ে আসা, অর্থাৎ এটিকে রোধ করা, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। অর্থাৎ যারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের জন্য কাজ করার জন্য তাদের সুরক্ষা বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, দ্বিতীয় ধাপে আমরা চাই রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শুধু জিডিপি প্রবৃদ্ধির হার বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই হয়, একজন মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে, যখন জনগোষ্ঠীর, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, যখন তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দল নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন, যখন কোন ইনভেস্টর বা উদ্যোক্তা কোন রকম হয়রানি ছাড়া ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা করতে পারেন এবং পরিচালনা করতে পারেন এবং আমানতকারী তার অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে স্বচ্ছ এবং দায়বদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আমি এটাকেই মনে করি অর্থবহ উন্নয়ন। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই অর্থনীতি একটি সিরিয়াস ম্যাটার। আমরা সেই জন্য পরিকল্পনা গ্রহণ করে পরিকল্পনার মাধ্যমে আমরা এগোতে চাই এবং সেজন্যই আমরা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই যেখানে মাননীয় স্পিকার ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয় বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। মাননীয় স্পিকার, বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে আমরা অনেক কিছু ভাবি, অনেক চিন্তা করি, এমন একটি বাংলাদেশকে আমরা গড়তে চাই, এমন একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণরা তারা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করবে না, বরং তার মেধা, দক্ষতা এবং উদ্যোক্তা দিয়ে তার যে উদ্যমী যে শক্তিটি আছে
সেটি দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এবং মাননীয় স্পিকার সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন এবারের বাজেটে আমরা যেটি চেষ্টা করেছি মাননীয় স্পিকার 100% সফল এখনো হয়তো আমরা হতে পারিনি, কিন্তু আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি, যে চেষ্টা করেছি, সেটি হচ্ছে দেশীয় শিল্পকে বিকাশের জন্য আমরা সব রকম প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। এবং একই সাথে মাননীয় স্পিকার নতুন কর্মসংস্থান যেখানে যে সেক্টরে সৃষ্টি হতে পারে সেটির পথ আমরা সুগম করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। আমাদের লক্ষ্য, আগেও বলেছি মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হচ্ছে একটা বাংলাদেশ তৈরি করা যেটা হবে উৎপাদনমুখী দেশ, রফতানিমুখী এবং উদ্ভাবন নির্ভর অর্থনীতি তৈরি করা আমাদের। এবং এ কারণেই কিন্তু মাননীয় স্পিকার, এখানেও আমি বলেছি, আমাদের শিল্পমন্ত্রী ওনার একটি বক্তব্যে কয়েকদিন আগে বলেছেন, আমরা যে সকল বাস্তবায়নের জন্য এই অর্থনীতির যে গতি চাকা, এটিকে বেগবান করার জন্য মাননীয় স্পিকার আমরা বন্ধ এবং রুগ্ন যে শিল্প কারখানাগুলো আছে সেগুলো চালু করার বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করেছি মাননীয় স্পিকার। নতুন শিল্প স্থাপনে সহায়তা প্রদানের আমরা চেষ্টা করছি, দেশীয় এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা এবং একই সাথে মাননীয় স্পিকার শিল্প অঞ্চল ভিত্তিক কর্মসংস্থান নতুন সুযোগ যাতে সৃষ্টি করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি। মাননীয় স্পিকার, একটু আগে বিরোধী দলের নেতা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন, এবং আমাদের এখানে সংসদ সদস্য আছেন জনাব পার্থ, উনিও ওনার বক্তব্যে বলেছেন ওনাদের এলাকার কথা, আপনারা তিনজনই বলেছেন ভোলার কথা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন ভিওনের চেয়ারম্যান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহাম আসিফ আজাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউহান হেনরিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের জন্য ইন্টারনেট সেবা আরও সুলভ করতে ইন্টারনেটের মূল্য কমানোর বিষয়টিও বিবেচনার আহ্বান জানান তিনি। শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করার আহ্বান জানান তিনি। সকালে নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট 24টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শাহজাহান খান আমু, বিচারপতি মানিক সহ জুলাই হত্যাযজ্ঞের 10টি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, যার যাচাই বাছাই শেষে দ্রুতই ফরমাল চার্জ হিসেবে দাখিল করার কথাও জানান চিফ প্রসিকিউটর। প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো সে অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না, বরঞ্চ তার অভিযোগটা তিনি যে ভাষায় আমরা মাঝে মাঝে ভিডিও বার্তা দেখি সেখান থেকে তিনি তো সব অপরাধ স্বীকারই করেন। আসলে যা করছেন তার চেয়ে বেশি এসে আবার করবেন। তাকে অনুসরণ করে যারা এই জাতীয় প্রপাগান্ডা করেন যে তিনি কালকে চলে আসবেন, অমুক অমুক এনে দিয়ে যাবেন, এইগুলো তো একেবারেই এইগুলোর উপরে কথা বলাটা আসলে আমার মনে হয় ঠিক হয় না। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছন্দে থাকা এশিয়ান পাওয়ার হাউস জাপান। সেরা কম্বিনেশন খুঁজে পেলেও ব্রাজিলকে ভাবাচ্ছে জাপানের দ্রুত গতির কাউন্টার অ্যাটাক। আর ব্লু সামুরাইদের শক্ত রক্ষণ ভেদ করে রাউন্ড অফ 16 নিশ্চিতে মরিয়া ব্রাজিল। ফিট নেইমার দলে যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 11টায়। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের প্রিভিউ।
প্রথম ম্যাচে দল নির্বাচনে মস্ত ভুল কার্লো অ্যানচেলত্তির, যার খেসারত গুণে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা খুঁজে পেয়েছে সেরা কম্বিনেশন। নকআউট পর্ব শুরুর প্রথম ম্যাচেই তাই অপরিবর্তিত একাদশে আস্থা সেলেসাও টিম ম্যানেজমেন্টের। এজন্য জাপানের বিপক্ষেও নেইমার শুরু করবেন সাইড বেঞ্চ থেকে। নাম্বার 10 পজিশনে পাকেতা আনচেলত্তির প্রথম পছন্দ। ব্রুনো গিমারেজের পারফরমেন্সে তার সন্তুষ্টি ব্যাপক। মধ্য মাঠে ক্যাসেমিরো সেলেসাওদের আস্থার প্রতীক। পারফরমেন্স দিয়ে রায়ান ভুলিয়ে দিয়েছেন রাফিনিয়ার অভাব, আর ভিনি যা শুরু করেছেন আক্রমণ ভাগে, তাতে যেন তিনি একাই 100। তবে টিম ম্যানেজমেন্ট চিন্তিত দুর্বল রক্ষণ নিয়ে, বিশেষ করে সেন্টার ব্যাকে মার্কিনিউস আর গ্যাব্রিয়েল মাগালেসের পারফরমেন্স তাদের মাথা ব্যথার কারণ। ডগলাস সান্তোস লেফট ব্যাকে ভরসার প্রতীক হলেও দানিলোর খেলায় আছে ধারাবাহিকতার অভাব। ব্রাজিলের পথ সহজ এমনটা আমি মনে করি না। নকআউটে প্রতিটা ম্যাচই কঠিন। এখনো কোনো দল ফেভারিট না। নেইমার দ্রুত উন্নতি করছে, সে এখন 15 মিনিটের বেশি খেলতে পারবে। তবে কতক্ষণ খেলবে তা ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে। র্যাপিড কাউন্টার অ্যাটাক, হাই ইন্টেন্সিটি প্রেসিং আর দ্রুত পজিশন রোটেশন কৌশলেই জাপান ফুটবলে বাজিমাত। লো ব্লক থেকে মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণে রুদ্রমূর্তি ধারণে সিদ্ধহস্ত তারা। আইসি ওয়েদা, নাকামুরা বিশ্বের যে কোনো ডিফেন্ডারদের জন্যই মূর্তিমান আতঙ্ক। তাছাড়া দলের বাকিরাও প্রস্তুত নকআউটের বৈতরণী পেরিয়ে ব্লু সামুরাইদের রাউন্ড অফ 16-এ জায়গা করে দিতে। ব্রাজিলকে আমরা সর্বোচ্চ সম্মান করি, তবে তাদের হারানোর সামর্থ্যও আমাদের আছে। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব। মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিলের সঙ্গে কোনো তুলনাই চলে না জাপানের। 14 দেখায় 11টিতেই জিতেছে সেলেসাও। বিশ্বকাপের একমাত্র দেখাতেও জাপান হেরেছে 4-1 ব্যবধানে। তবে ব্লু সামুরাইদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবশেষ দেখায় কার্লো অ্যানচেলত্তির ব্রাজিলকে হারিয়েছে তারা 3-2 ব্যবধানে। লড়াইটা বিশ্ব ফুটবলের সবচেয়ে বনেদি দলের বিপক্ষে, এশিয়ার পাওয়ার হাউস জাপানের, যারা গ্রুপ পর্বের কঠিন পথ পেরিয়ে এখন অনেকটাই পরিণত। পক্ষান্তরে শুরুটা বাজে হলেও ব্রাজিল ফিরেছে চেনা ছন্দে, যারা মরিয়া এই ধারাবাহিকতা রক্ষায়। এর ব্যত্যয় ঘটলে তাদের হেক্সা জয়ের মিশন থেমে যেতে পারে এখানেই। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 21 পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার আর নেই। নিউমোনিয়া জনিত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। কাল সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। নাও ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার। সোমবার সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দেশের শিল্পাঙ্গন হারালো এক প্রজন্ম প্রভাবিত সৃজনশীল আলোকবর্তিকাকে। গত 14 জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মুস্তফা মনোয়ার। সপ্তাহ দুয়েক চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকুল গ্রামে নানার বাড়িতে জন্ম মুস্তফা মনোয়ারের। পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার পুত্র। ছোটবেলা থেকেই শিল্পচর্চার প্রতি ছিল তার গভীর অনুরাগ। নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাশের পর কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞানে ভর্তি হলেও শিল্পের টান তাকে নিয়ে যায় কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। 1959 সালে সেখান থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে কৃতিত্বের সাক্ষ্য রাখেন তিনি। দেশে ফিরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আহ্বানে আর্ট কলেজে শিক্ষকতা শুরু করলেও পরবর্তীতে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। সেখানে অনুষ্ঠান নির্মাণ, শিল্পচর্চা এবং শিশুতোষ কন্টেন্টের মাধ্যমে তিনি হয়ে ওঠেন কোটি মানুষের প্রিয় মুখ। শিল্প, টেলিভিশন ও সংস্কৃতির নানা ক্ষেত্রে তার অবদান আজও অনন্য। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2004 সালে 21 পদক লাভ করেন মুস্তফা মনোয়ার। দীর্ঘ কর্মজীবনে অর্জন করেছেন দেশ বিদেশের অসংখ্য সম্মাননা। তার সৃষ্টিকর্ম, চিন্তা ও শিল্পদর্শন বেঁচে থাকবে আগামী প্রজন্মের অনুপ্রেরণা হয়ে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। কুড়িগ্রামের পাচাশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বেড়েছে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার পানিও। নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। দেখছেন সময় সংবাদ। মিরপুরে আশিক গ্রুপের তাণ্ডব থামছেই না। অস্ত্র নিয়ে নতুন নতুন এলাকায় দেয় মহড়া। প্রায় 30টির বেশি মামলার আসামি আশিক কয়েকবার ধরা পড়লেও জামিনে বেরিয়ে আবারও চালায় সন্ত্রাসী কার্যক্রম।
ঘণ্টাখানেক ধরে সড়কের আশেপাশের বাসাবাড়ির জানালার গ্লাস, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তারা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকার আধিপত্য তৈরি করতে এমন সশস্ত্র মহড়া। কারো কারো ধারণা, পল্লবী ও কালশির পর আশিক গ্যাং এখন এলাকার পরিধি বাড়াচ্ছেন। লম্বা লম্বা দাওগুলা আর কি বগি না কি কই বলতেছে, ওই বগি ছিল হাতে। খুব দেয় আর কই দেছে ভাই, আশিক ভাই আর কবমু। হঠাৎই সন্ত্রাসী বাহিনীর এমন মহড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাটিতে। এলাকার ভিতর খুব একটা অবস্থা খারাপ শুরু হয়েছে। এমন আতঙ্ক তৈরি করছে যে কোনো এলাকা মানুষ ভীত অবশ্যই হবে। আশিকের কথিত ভৈরাদে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় শতাধিক। পুলিশের নজরে না পড়লেও মিরপুর এলাকাতেই দাপিয়ে বেড়াচ্ছে এই আশিক। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় তাকে। রাজধানী পল্লবী সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা সহ রয়েছে প্রায় 30টির মতো মামলা। এসব মামলায় গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয় আশিক। আমরা চেষ্টা করছি তাকে গ্রেফতার করার জন্য, গ্রেফতার করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। মামলা যেগুলো আছে তখন ওই মামলাগুলো সরে আসতে হবে, আর যখন গ্রেফতার করি তখনও যদি কিছু পাই সেটা মামলায় আসবে। আওয়ামী লীগ আমলে গঠিত এই আশিক গ্যাংয়ের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আশিকের মতো এরকম কিশোর গ্যাং সদস্যরা বিস্ফোরা হয়ে উঠেছে ওই এলাকার বাসিন্দাদের কাছে, যারা প্রতিনিয়ত অনিরাপদ করে তুলছে আমাদের এই সুন্দর রাজধানীকে। আইনের কোনো ফাঁকফোকর কাজে লাগিয়ে এই সকল অপরাধীরা যেন কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে, সেদিকে আরও বেশি কঠোর এবং নজরদারি বাড়ানোর পরামর্শ এই রাজধানীর মানুষের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালীতে উত্তেজনা ঘিরে পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হরমুজের নিয়ন্ত্রণে একক কর্তৃত্বের দাবি পুনর্ব্যক্ত করেছে তেহরান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব, পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে চায় সরকার। সংসদে প্রধানমন্ত্রী অতীত নিয়ে বেশি না খেটে ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়ার আহ্বান। এবং শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি, সাহস থাকলে ফিরে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলার আহ্বান চিফ প্রসিকিউটরের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশো, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।